আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ছাড়ালো $110। এশিয়ার পুঁজিবাজারে বড় রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় যানবাহন। ইরানের অস্ত্রাগার ও তেলের স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত হামলা। তেহরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ভূগর্ভস্থ মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 বাংলাদেশি, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। দেশে পৌঁছেছে আহমেদ আলীর মরদেহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিংয়ে নতুন আইজিপি। চাঁদাবাজ উগ্রপন্থীদের কঠোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, বরং তা রূপ নিয়েছে এক ভয়াবহ জ্বালানি যুদ্ধে। পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধের জেরে এবার তার $150 রেকর্ড স্পর্শ করবে। এই আজ সরাসরি এসে পড়ছে বিশ্ব অর্থনীতিতে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো উৎপাদন কমিয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহের চেইনটি আরও দুর্বল হয়ে পড়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর একদিনে এটি তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি। এর আগে গত সপ্তাহে দাম 28% বেড়েছিল। চলমান যুদ্ধ ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি তেলের এই অস্থিরতা। এই জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে এশিয়ার পুঁজিবাজারে। আতঙ্কে শেয়ার বিক্রি শুরু করেছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও তেল নিতে যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। সরকারের বেঁধে দেওয়া নিয়মেই দেয়া হচ্ছে তেল। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলের জন্য 2, প্রাইভেট কারের জন্য 10 এবং মাইক্রোবাস বা জিপের জন্য একদিনে 20 থেকে 25 লিটার করে জ্বালানি তেল বরাদ্দ রয়েছে। রাজধানীর বেশ কিছু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন তেলের সংকট নেই, তবে অনেক গ্রাহকই তেল মজুত করছেন এমন অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। তেল নেওয়া গাড়িগুলোর নম্বর তাই লিখে রাখা হচ্ছে। দ্রুত মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ভোগান্তিহীন ঈদ যাত্রার প্রত্যাশা সাধারণ মানুষের। চলে না, পাঠাও যারা চালায় 2 লিটার তেল চলে না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, ভোগান্তিতে হচ্ছে, অফিসের সমস্যা হচ্ছে, ওভারঅল মিলে সব মিলে সমস্যা হচ্ছে। সকাল 7টা 20 এসে ইরান জুড়ে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাণ্ডব। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। একের পর এক তেলের ডিপোতে চালানো হামলায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, বাতাসও বিষাক্ত। আইআরজিসির একাধিক ঘাঁটি লক্ষ্য করে চলে রাতভর হামলা। এতে বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহতের দাবি করেছে তেল আবিব। এছাড়া হামলার টার্গেট হয়েছে অস্ত্র উৎপাদন কারখানা ও সংরক্ষণাগার। ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে তেহরানের বাতাস। একের পর এক তেলের ডিপোতে বোমা বর্ষণ, পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও চলছে টানা হামলা। ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। তেল আবিবের মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদের সংরক্ষণ। রোববার রাজধানী ছাড়াও ইরানের কয়েকটি শহরে চালানো হয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এর মধ্যে ছিল তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহভাজ এবং ইয়াজদের আশেপাশের অঞ্চল। বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অনেক ভবন। রাতভর হামলায় টার্গেট করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের একাধিক ঘাঁটি। আক্রান্ত হয়েছে পুলিশের কার্যালয় এবং আধা সামরিক বাহিনীর কমান্ড সেন্টার। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকেও হত্যা করা হয়েছে। এছাড়া ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনির নেতৃত্বে প্রথমবার ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো বিপ্লবী গার্ড বাহিনী। রাতভর ছোড়া মিসাইলের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের মধ্যাঞ্চল। এর মধ্যে তেল আবিবে ধ্বংস হয়েছে একটি ভূগর্ভস্থ বাংকার। আহত 1.5 শতাধিক ইসরায়েলি। এদিকে বাহরাইন সহ প্রতিবেশী আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও চলছে হামলা। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটে চলেছে একের পর এক ইরানি মিসাইল। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাবা খামেনি। ইরান ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 8:55 মরদেহ ঢাকায় আনা হয়। নিহতের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত আলী আহমেদের পরিবারের
পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত আহত 14 বাংলাদেশি সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল 28 ফেব্রুয়ারি তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানায়, গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। থানার ওসি সাহেব থেকে শুরু করে ইউএনএ সাহেব সবাই আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রথম ব্রিফিংয়েই এই কথা বললেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। সকালে ডিএমপির কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ছিল সংবাদ সম্মেলন। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিচালক। কথা বলেন মাদক থানার সেবা, পুলিশের পোশাক এবং ঈদুল ফিতরের নিরাপত্তা সহ নানা ইস্যুতে। দায়িত্ব নেবার পর নতুন আইজিপির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। আনুষ্ঠানিক বক্তব্যের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত প্রসঙ্গ উঠলে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। বলেন, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা তৈরির কাজ শেষ, এবার আইন প্রয়োগের পালা। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বললেও তাদের রাজনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে ছিলেন কৌশলী। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রাজনৈতিক সরকারের সময় পুলিশের দলীয় কর্মীর ভূমিকা কতটা নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে আইজিপি জানান, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি ক্লিয়ার কাট মেসেজ, আমার বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে, একটা পরিবার। এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য, তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। জানান, জনসভায় থানাগুলোতে ম্যাজিস্ট্রেসি পদ্ধতি চালুর চিন্তা চলছে। এছাড়া ঈদকে ঘিরে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার কথাও জানান আইজিপি। তবে যে কোনো সমস্যার সমাধানে পুলিশের উপর বাড়তি চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,